এই ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না। আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে, আর তারই একটা তথ্য দিয়েছেন। দর্শক, সেই আটকের ফুটেজটাও আপনাদেরকে দেখাবো, কিভাবে তাকে গ্রেফতার করা হয়, আপনারা অবাক হবেন। এদিকে আজ জুমার পর আটক হয় ওবায়দুল কাদের। দেশেই লুকিয়েছিল এতদিন, হঠাৎ সব তথ্য ফাঁস হয়। অবাক হয়েছে সারা দেশবাসী, কে তাকে এতদিন সাহায্য করেছে। অন্যদিকে সাধারণ মানুষ এখন কেঁপে গিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কি হবে এখন দেশের পরিস্থিতি, সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে। এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত 16 বছর পর্যন্ত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলে। এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে, তাকে মৃত্যু ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে। তার কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস কাটা দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিক্ষা গেছেন। এদেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখে আসি, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয়, আর আমলারা তো আছে শেখানোর জন্য। তবে বিষয়টা কেমন হতে যাচ্ছে, তেমনি বিস্ময়কর ভাবে অপরাধ প্রমাণের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচার কি ইউনূস সরকার করতে চায়? ডক্টর ইউনূসের সরকার মুখে যতই হম্বিতম্বি করুক, আওয়ামী লীগের জন্য কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে? ছাত্রদের জন্য কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি তারাই নেবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যদি এই ধরনের খোলা অফার দেওয়া হয়। আপনি কোন জনতার মাধ্যমে বসছেন? হ্যাঁ, কোন জনতার ম্যান্ডেটের মাধ্যমে আপনি বসছেন? আরে ভাই, আপনার কথার ভিতরে কি দুর্নীতি? হ্যাঁ, আর আপনারা করবেন সরকার গঠন? আপনারা তো প্রতিটা ব্যক্তি হচ্ছে দুর্নীতিবাজ, ক্ষমতা লোভী, মানে রক্ত পিপাসী মনে করেন ব্যক্তি। আপনারা পিশাস 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 বুঝেন? তাদের খুব নাকি সাধারণ জনগণের রক্ত চুষে আপনারা মনে করেন নিজেদের মনে করেন পেট ফুলাবেন। কে কার রক্ত চুষে পেট ফুলায় এইটা আপনারা সবকিছু দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আজ জুমার পর হঠাৎ ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন একটি নিউজ এসেছে। এই ঘটনাটি দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে। আপনারা সবাই দেখতেছেন যে গত 2 দিন যাবৎ ওবায়দুল কাদের দেশে রয়েছে, তার লাইভ লোকেশন, এইসব নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছিল। এখন কি হয়েছে, এইটা দেখার পর সবাই বিশ্বাস করতে পারছে না। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে। দেশের সর্বশেষ অবস্থা এবং দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট সব দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা মূল নিউজগুলো দেখে আসি এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন পর্যন্ত যে লুটপাট হইতেছে, এই টাকা আমরা কেন দিব বলেন তো? সাধারণ মানুষ কেন দিবে? আর ওই সমন্বয়কারীরা, ওদের বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যে আপনাদেরকে 50 লক্ষ আর 1 কোটি করে টাকা দিবে? টাকা তো দিবে বাংলাদেশের জনগণের ফান্ডে থেকে। হ্যাঁ, বাংলাদেশের জনগণ দিবে আপনাদেরকে টাকা। তো আপনাদেরকে কেন টাকা দিবে? জনগণের জন্য কি করছেন? করছেন কি? আহত হইছেন, নিহত হইছেন। জনগণের জন্য কোন রাজ্যটা উদ্ধার করছেন বলেন? কোন রাজ্য উদ্ধার করছেন? কি ওই শেখ হাসিনার পতন ঘটাইছেন? আওয়ামী লীগের পতন ঘটাইছেন? হ্যাঁ, এটাই কি আপনারা রাজ্য উদ্ধার করছেন? মিয়া, ফাইজলামি বাদ দেন। বুঝেন নাই? আপনারা নিজেরা কিংবা এই সন্ত্রাসীদের, জঙ্গিদের ফাঁদে আপনারা পা দিবেন। আপনারা আহত হইবেন, নিহত হইবেন, কইবেন যে যোদ্ধা, আর কইবেন যে শহীদ। কথায় কথায় শহীদ না, কথায় কথায় আপনারা শহীদ হয়ে যান। বাটপারি বাদ দেন মিয়া, আপনারা হইতেছে সবচেয়ে বড় বাটপার। আর আরেকটি মজার বিষয় সেটি হচ্ছে, ইদানিং আপনার এক একটা শহীদ আপনার রাস্তাঘাটে দেখা যাচ্ছে। ইদানিং এক একটা শহীদকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে, মানে পুনরায় তারা কবরস্থান থেকে জীবিত হয়ে মনে করেন ফিরে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাই না? কত ভালো। হ্যাঁ, আপনারা নিজেরা মাস্টার মাইন্ড করে শহীদ হবেন, আবার নিজেরাই আপনারা কবর থেকে ইচ্ছে মতো উঠে আসবেন, এসে বলবেন যে উমুক শহীদ, এইটা সেটা। ওই যে আপনার বললই তো যে যারা শহীদ হয়েছে তাদেরকে 1 কোটি করে দেওয়া হবে, আর যারা নাকি আহত পরিবার তাদেরকে 50 লক্ষ করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, ফাইজলামি বাদ দেন। বুঝেন নাই? ফাইজলামিটা বাদ দেন। আজকে বাংলার মানুষ আপনাদেরকে চিনে গেছে। এই যে 1 কোটি করে টাকা দেওয়া হবে বাংলাদেশের জনগণের পকেট থেকে দিবে, জনগণের জন্য কি করছেন? কিছুই করেন নাই মিয়া।
জনগণের জন্য কিছুই করেন নাই। আপনাদেরকে 50 লক্ষ আর 1 কোটি করে টাকা না, এই যে আপনারা এই কি বলে এই বন্যার ত্রাণের টাকা, বন্যার ত্রাণের টাকা গেল কোথায়? বন্যার ত্রাণের টাকাগুলা গেল কোথায় বলেন তো? উত্তর আছে? আছে উত্তর? এই ত্রাণের টাকা, তারপরে এই যে আপনার আরো যে কত কত টাকা রে ভাই, এই সমন্বয়কারীরা আর এই যে এদের মতো আপনার কিছু আছে না যারা নাকি মিডিয়ার সামনে আইসা এই ধরনের বক্তব্য রাখে, এরা মনে করেন লুটপাট করে খাইছে, এরা লুটপাট করে খাইছে। আরে বেটা, তোদেরকে 1 কোটি করে টাকা না, যারা নাকি ওই যে বন্যার মনে কর ত্রাণের টাকা দিছে না, দেখছি তো কোন মা বোন তার স্বর্ণের মনে করে যে কানের যে দুলটা সেটা পর্যন্ত দিয়ে দিছে, নাকের যে চুঙ্গিটা সেটা পর্যন্ত দিছে, বুঝাস নাই? এরা যদি তোদের পিঠে একটা করে ঘুষিও মারে, আমার মনে হয় তোদের পিঠ মনে কর বিশ্রায় পাওয়া যাবে না। তোরা যেই কটায় আসোস, আবার কষ্টে 1 কোটি করে 50 লক্ষ করে টাকা না, তোদের পাশা দিয়ে আইকালা বাস দেওয়া হবে সুযোগ মতো, সময় মতো। অপেক্ষা কর। বাংলাদেশটাকে একটা বানায় ফেলাইছস না, কি বলে তামাশার একটা রাষ্ট্র বানায় ফেলাইছস। সমস্যা নাই, সমস্যা নাই, তোদের সব কটার বিচার হবে। আবার বলো যে টাকা না, টাকা কইলাম না, জায়গা মতো তোদের ভরে দেওয়া হবে, এইভাবে ভরে দেওয়া হবে। ওই যে ত্রাণের টাকা মাইরা খাইছস, এখন নিজেরা দল গঠন করস, আবার নিজেদের প্ল্যান মোতাবেক এক একটা সম্মেলন করস, এটা বাট পার। আরে ভাই, এগুলো হচ্ছে এদের বাট পারি, বুঝছেন? এখন তুই বাংলাদেশের জনগণ যদি আপনারা না বুঝেন এদের আসলে মেন সেন্টিমেন্টটা কোথায় বা মেন উদ্দেশ্যটা কি, তাহলে ভাই বাঙালির মতো বুকচুত পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সরি গাইস, আসলে এভাবে বলতে হলো, বাধ্য হলাম আর কি, বাধ্য হলাম যে প্রতিনিয়ত এদের প্ল্যান মোতাবেক আপনার এই ধরনের ছাত্ররা মনে করেন কি বলে রাস্তাঘাটে এসে আপনার 50 থেকে 60টা মনে করেন শিক্ষক এনে বা শিক্ষার্থী এনে, তারা কি মিডিয়া টিডিয়া এনে তারা মনে করেন এই উপদেশদের বিরুদ্ধে মনে করেন কথা বলে। বিকজ এটা মনে করেন শিখানো কথা রে ভাই, যে দেখুন ভাই আমাদের সমালোচনা আমার ভাইয়েরাই করতেছে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এটা ধোঁকা দিতেছে, ধোঁকা। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 2 দিন আগে বলল যে তিনি নাকি এই দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি দেখেন না। আসলে কি তাই? তিনি অবশ্য এই দেশে কখনোই কোনো কিছু দেখেন নাই, শুধুমাত্র যখন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স সিরিশুনিয়া টান দিছিল ওইটার সময় তিনি দেখতে পাইছিলেন যে এই দেশে একটা সরকার আছে যিনি জুলুম করেন। আবার নিজে যখন ক্ষমতায় বসলেন সবার আগে ওনার সেই ট্যাক্সের টাকা তিনি মাফ করাইলেন। আছে আলোচনা? নাই। তিনি তার গ্রামীণ ব্যাংকে একটা দীর্ঘমেয়াদী সুবিধা দিয়ে দিলেন এই প্রধান পত্রাতে বৈশা। আছে আলোচনা? নাই। সবাই তেলবাজিতে ব্যস্ত। কিন্তু এই সরকার আসার পরে বাংলাদেশে বেশ কিছু জিনিস হচ্ছে যেগুলো খুবই অগ্রহণযোগ্য। প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে হেনস্থা করছে। তো ডক্টর ইউনূস যে 2 দিন আগে ইউরোপীয় ইউনিয়নের এক মহিলার সাথে সাক্ষাৎ করলো, বুকের অর্ধেকটা এরকম দেখা যায়, তো ইউনূস সাহেবকে 2টা নসিহত করছিলেন যে আপনার বুকে ওন্না নাই কেন, বুকের এতটুকু অংশ কেন দেখা যায়? তিনি তো হাসি মুখে ছবি তুলছেন ভাই। ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্রী, সে ওন্না দেয় নাই। ওন্না দেন এটা তার ব্যক্তি সমস্যা, ঢাকাতে পড়ে, অনেকে এগুলা ওন্না দেয় না। কিন্তু সেই জন্য একটা পিয়ন দারোয়ান তারে গতকালকে থেকে যেভাবে পীর রাহবার বানাইছে জাতি, উন্মাদ মৌলবাদী একটা কট্টর গোষ্ঠীর একে দেশে কিন্তু রেইজ হচ্ছে, কথায় কথায় ইমান ঝাপাইয়া পড়ে। এরা একটা মেয়েরে হেনস্থা করছে সে তার পোশাক নিয়ে। সেই দাবিতে মেয়ে যখন বিচার দিছে, পুলিশের কাছে মামলা করছে, তাকে গ্রেপ্তার করছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তার জামিন হয়ে গেল। ভাই, ইউনূসের দেশে আসলে কি আইন আছে? কারণ এক শ্রেণীর কট্টরপন্থী যারা মৌলবাদী এরা মনে করলেন যে এখন খেপছে, মানে এই লোকটার কেন জেল হইল, তাকে কেন থানায় রাখলো। আরে ভাই, দেশে আইন আছে। ইসলাম তো মানে কি, মানে আরেক বেডির অন্য দিছে না কেন, এটা টানাটানি করতে বলছে? তুমি তোমার বউ বাচ্চার প্রতি আমলের দিকে মনোযোগ দাও। এগুলা কিন্তু এলাও করার বিষয় না। ডক্টর ইউনূস আইসা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ব্যালেন্স করার জন্য মৌলবাদকে কিছুটা মাথা চাড়া দেওয়ার সুযোগ দিচ্ছেন। এগুলা এই বাংলাদেশের মানুষ খুব বেশি পছন্দ করেন, এক শ্রেণীর খালি কি বলা হয় যে আমরা এগুলো দেখতেছি কিন্তু, বুঝছেন? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ থাপড়ানো দরকার।
এক শ্রেণী গিয়া মানে আশেপাশে সব টুপিওয়ালা, মানে এরা কারা ভাই? আপনি দেখেন এই দেশে ইউনূস জনগণের স্বাধীনতা নিশ্চিত করবে, নিজে একজন মহিলার সাথে তিনি ছবি তুললেন যার এখানে গলার অর্ধেকটা অংশ বুক পর্যন্ত হালকা দেখা যায়। এই দেশেই আরেকজন মেয়ে, সে তার পোশাকের স্বাধীনতা নিয়ে ঘুরছে, অশ্লীল তো পরে নাই, হাফ প্যান্ট পরে তো ঘুরে নাই, বুক দেখায় তো ঘুরে নাই, সে একটা টি শার্ট পরছে অথবা যাই পরছে, তার বুকে ওড়না ছিল না, তার ব্যক্তিগত ইস্যু। আপনি এটাতে হস্তক্ষেপ করার কে? হস্তক্ষেপ যখন করছে, আইনের কাজ করছে, আবার আমাদের জজ তাকে জামিন দিতে বাধ্য হইল কেন? এভাবে তিনি আইনের সুশাসন করবেন? আওয়ামী লীগ সরকারের পতন না হলে ডক্টর ইউনূস সম্পর্কে অনেক মানুষের অনেক কিছুতে ভুল ধারণা থাইকা যাইত, এগুলো আস্তে আস্তে সামনে আসতেছে। আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবী তিনি ঘটনার প্রেক্ষাপট কি ছিল, বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাবির এক ছাত্রীকে হেনস্থা করেছিল এই বাটপার মুস্তফা আসিফ। আর তার বুকে অন্যান্য কেন, এগুলো নিয়ে সে সার্চ করছে, এরপরে মেয়েটা থানায় গিয়ে মামলা করছে বা অভিযোগ করছে, তাকে গ্রেপ্তার করছে। ছাড়ানোর জন্য এক গোষ্ঠী পাগল হয়ে গেছে। কারা? এই সরকারকে এগুলো আর কোনো এক সময় জবাব দিতে হবে। খালি ওই যে মানে আমি ক্ষমতায় থাকার জন্য অমুক অমুক শ্রেণীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, এগুলাতে কথা বলা যাবে না। তাহলে দেশটা কি মানে আপনাদেরকে পাবলিকের জায়গা দিচ্ছে? আপনি কি রাজনৈতিক সরকার, ভোটে আসছেন? আসিফ নজরুল কই বড় বড় কথা বলা? এখন না আইনের মন্ত্রণালয় সামলায়? ভাই দেখেন, এই কি বলা হয় যে পাগলা টাইপের যে মৌলবাদ, এগুলাকে উত্থান করার সুযোগ নাই। আপনার বউ আপনার বাচ্চা ব্যালেন্স রাখেন, কার মেয়ে কার বউ কি পড়লো এটা আপনার দেখার বিষয় না। এই দেশে সব বাটপার, চোর, সুদখোর, জিনাকুর, একদম মনে হয় যে ইয়া হয়ে গেছি আমরা নাকি। আর সৌদির মধ্যে দেখেন যার যার আমল তার তার। আপনারা রাস্তাঘাটে ধরে ধরে মেয়ে দীক্ষা ডাক দিয়া এগুলা করার তো আর দায়িত্ব দেয় নাই কেউ নাকি। এগুলার পক্ষে আমার অবস্থান হইতে পারে না। আজকে একজনের মেয়ের সাথে সে কালকে আপনার মেয়ের সাথে হবে। এখন একজন বউকে ওড়না দেয় না, তারে হেনস্থা করা হচ্ছে। আবার কখনো যে বোরকা পরবে তারে হেনস্থা করা হবে। ঘটনায় কি, তার কাছে ভাল লাগছে না এই মহিলা ওড়না দিচ্ছেন, আরেকজনের কাছে ভাল লাগবে না, তোর বউ বোরকা পরবে কেন, সে হেনস্থা করবে। তখন কি করবেন? ঘটনা তো একই, যার কাছে যেটা ভাল লাগে এটা সে করে বসবে। কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে, কাউয়াকে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সোচ্চার কাউয়াকে নিয়ে। তাই কাউয়াকে জীবিত অথবা মৃত, কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। আমি তো দিতে পারবো না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নিয়ে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে। যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে, কলকাতা আছে, বিভিন্ন দেশে আছে। মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায়েশে থাকার জন্য এই প্রপাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে। আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে। আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে। ইত্তেফাকের সাংবাদিকের অডিওটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করব, তারপরে আমি বাকি আলোচনাটা শেষ করব। আমরা এই যে ভারতে সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান, ছেড়ে দিয়েছে 600-এর উপরে লোক ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছিলেন, সেখানে ওবায়দুল কাদেরও ছিলেন। ওবায়দুল কাদেরকে সরাসরি ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারতে পাঠানো হয়েছে। এই যে গল্পটা, এই যে বিষয়টা ছিল, সবটাই নাটক হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল। দুপুর 2:40 দিকে সে মোহাম্মদপুর 5ই অগাস্টে ছিলেন। এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে অ্যাক্টিভ কোথাও কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে। ইত্তেফাকের এই
নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে। তাকে মৃত ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে। আমরা বাকি সংবাদটা একটু ইত্তেফাক থেকে শুনে নিচ্ছি। অনেকেই বলছেন সেখানে নেই ওবায়দুল কাদের। 5 আগস্টের পর অনেকেই দাবি করেছেন সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের, আবার অনেকে বলছেন আরব আমিরাতে আছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। আবার কিছু সূত্র বলছে গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে এবার খবর ছড়িয়েছে দেশেই আছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী এই খবরে অভিযান চালিয়েছে, তবে কোথাও আমরা এই মুহূর্তে সেই লেটেস্ট নিউজটি পেলাম, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্র্যাক করছেন, তার নাম্বারটার অনুপাতে তাকে অভিযান চালাচ্ছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিউজটা তারা প্রচার করছেন না, কারণ যদি প্রচার করে দেন তার এবং তার সঙ্গী সাথীদের সতর্ক করা হবে। সেই কারণে আমরা ওবায়দুল কাদেরকে এখন বাংলাদেশের সরকার এবং প্রশাসন কঠিনভাবে ধরার জন্য জাল বুনেছে বলে আমি মনে করি। তারপরেও আমি তরুণ সমাজকে, তরুণীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করছি। যারা আপনারা এই সন্ধানটা খালি আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, আপনি সঠিক সন্ধানটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, ওখানে ওবায়দুল কাদের আছে জীবিত অথবা মৃত, যেই অবস্থায় আছে সেই অবস্থারই লোকেশনটা জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীকে দেবেন। আপনার জন্য লন্ডন থেকে 1 লক্ষ টাকার পুরস্কার পাঠানো হবে। আমি কেটিভি 24 এর পক্ষ থেকে আজকে ঘোষণা দিলাম, কারণ এই কাউয়ার কারণে বাংলাদেশে 2000 মায়ের সন্তানের জীবন গিয়েছে। এই কাউয়া বলেছিল ছাত্রলীগ আছে আমার ছাত্রলীগই যথেষ্ট এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমানোর জন্য। তাই ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এই ওবায়দুল কাদেরের বর্তমান সময়ে আমার মায়ের 2000 সন্তানের আত্মাকে শান্তি পাওয়ার জন্য এই ওবায়দুল কাদেরকে ওপেন বাংলাদেশে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তিটা কি হবে আমি আর এখানে বললাম না। সেই সর্বোচ্চ শাস্তিটা ওপেন হবে সবার সামনে, লোকের সামনে, মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। সেই ব্যবস্থা করতে হবে। আমরা বাধ্য করব সরকারকে সেই ব্যবস্থা যেন করে। প্রয়োজনে বাইতুল মুকাররমে জুম্মার নামাজের পরে দক্ষিণ গেটে তার অফিসের কাছাকাছি জায়গায় একটি ব্যবস্থাপনা উন্মুক্ত জায়গায় করতে হবে, নতুবা নিয়ে যেতে হবে ওই টঙ্গীর বড় ইজতেমার মাঠে, যেখানে লক্ষ নয় কোটি মানুষ দেখতে পারে ওবায়দুল কাদের শাস্তিটা কি হচ্ছে। সেই শাস্তিটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আবাল বৃদ্ধ বনিতা মিডিয়ার মাধ্যমে সরাসরি যেন দেখতে পায়। সেই কারণে আজকে ওবায়দুল কাদেরকে নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হয়েছে, আমি আশা করছি যে তরুণ সমাজরা আজকে হন্য হয়ে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলা গ্রামে আপনারা তল্লাশি চালাবেন এবং আমাদেরকে জানাবেন। ওই অঞ্চলের যে এমপি ছিলেন সেই আবু রেজা নদবীর একান্ত সহচর হিসেবে পরিচিত সেই ব্যক্তিরাই আবার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই 2 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি গত প্রায় 13 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশান্তরিত হয়ে দেশের বাইরে ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন এবং দেশে এসে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বলে এলাকাবাসী বলছেন। আরেকজন ব্যক্তি 24-এর যে জুলাই, সেই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে মিছিল মিটিং করে সভা সমাবেশ করে মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। সেই ব্যক্তিদেরকেও হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে সেটা শুনলেও আপনি অবাক হবেন যে তাদেরকে সালিসির নামে ডেকে নিয়ে তারপরে সেই জায়গায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদের উপরে সরাসরি আতর্কিত গুলি, হামলা
তাদেরকে মারধর করা সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের কোনো জাতীয় পত্রপত্রিকায় খুব একটা এই নিউজকে, এই জুলাই বিপ্লবের পক্ষের এই দুইজন ব্যক্তির জন্য খুব একটা ভালোভাবে নিউজ আমার চোখে আসেনি, কিন্তু আমরা অনলাইনে দেখেছি। বিশেষ করে মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত আমার দেশ পত্রিকায় আমি এই নিউজটি ভালোভাবে দেখতে পেরেছি। আমার দেশ পত্রিকাটি আমার হাতেই রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে সেই নিউজের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখন ক্যামেরার সামনে ধরা, এটাই হচ্ছে আমার দেশের নিউজ। এই হচ্ছে আমার দেশ পত্রিকা। আমি শুরুতে এ কারণে আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ জানাই যে নিউজটি আজকের বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকা টিভি চ্যানেলে থাকার কথা সেখানে নেই, কিন্তু আমার দেশ সাহস করে এই নিউজটি ছাপিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই নিউজের মধ্যেই যদি আজকের আমাদের এই যোদ্ধারা সীমাবদ্ধ থাকেন, যাদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে এখন হত্যা করা হবে, টার্গেট করা হবে, নির্যাতন করা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটু যদি কারণটা দেখেন, তাহলে কারণটা আমি এই পত্রিকার আলোকে যদি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা সেখানে ঘটেছে। আমার দেশ পত্রিকা বলছে জুলাই যোদ্ধা সহ 2 জামাত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা। একজনের নাম হচ্ছে নেজামউদ্দিন আর একজনের নাম আবু সালেক, এবং এই দুইজনের বয়স কাছাকাছি। নেজামউদ্দিনের বয়স 45 এবং আবু সালেকের বয়স হচ্ছে 40। চট্টগ্রামের সাতকানিয়ায় 2 জামাত কর্মীকে গুলি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার এওচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় গত সোমবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে তাদের বেধড়ক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মালিকের লোকজন। একই সঙ্গে তিনি সাবেক এমপি আবু রেজা নেদুবির ঘনিষ্ঠ সহযোগী। নিহতরা হলেন, একটু আগে আমি তাদের পরিচয় দিয়েছি। এ সময় আরও 5 জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন। নিহতদের মধ্যে নেজামউদ্দিন আওয়ামী শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সৌদি আরবে ছিলেন, আর আবু সালেক 24 জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হয়ে তাদের পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ডেকে নেওয়া হয়েছিল বলে কেউ কেউ জানিয়েছেন। আজকে তাদেরকে নির্মমভাবে সেখানে ডেকে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এবং তাদেরকে হত্যার সময় আবার সেই হত্যাটা তারাই করেছে যেই ব্যক্তি, সেই মানিক, যে বিভিন্ন সময় অত্যাচার জুলুম নির্যাতন করেছে, সেই মানিকই আবার আজকের এই হত্যাকাণ্ডটির নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে ডাকাত বলে সেখানে বিভিন্নভাবে গণধোলাই দিয়েছে। এই যে নেজামকে আজকের গণপিটুনিতে হত্যা করা হয়েছে, তিনি কেন লক্ষ্যবস্তুতের কারণ হলেন সেটা আমার দেশ বলছে। নেজাম জামাতের সক্রিয় কর্মী ছিলেন, তার উপরে অতিমাত্রায় অত্যাচার নির্যাতন চালানোর কারণে তিনি এক পর্যায়ে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। সম্প্রতি তিনি দেশে ফিরে নানান সামাজিক কর্মকাণ্ড শুরু করেন, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে থাকেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ক্ষিপ্ত হয়। আবু সালেক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা। নিহত আবু সালেক আওয়ামী লীগ সরকারের সময় বেশ নির্যাতনের শিকার হয়েছিলেন। তার নামে বেশ কয়েকটি মিথ্যা মামলা ছিল। গা বাঁচাতে গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে বসবাস করেছিলেন। জুলাই বিপ্লবের শুরু থেকেই ছিলেন মাঠে। সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে, ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের মালিক, যেই মানিক এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বলে এখন পর্যন্ত মানুষ বলছেন, সেই মানিক ছিলেন দুর্ধর্ষ চরম মাত্রার একজন ক্যাডার। মানিক উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও প্রভাব প্রতিপত্তি কম ছিল না। এলাকার বাসীর কাছে তিনি ছিলেন ত্রাস। 2015 সালের 7 জানুয়ারি সানখোলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ সায়নের বাড়িতে তার বেআইন আনোয়ারা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ মামলার প্রধান আসামি মানিক। এরপর তাকে গ্রেপ্তার অভিযান চালালে তাকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মানিকের ব্যবহৃত মোবাইল ফোন কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে 2 জামাতকর্মী পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করছে দলটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে উপজেলা জামাতের আমির
কামাল উদ্দিন সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এউচিয়া ছনখোলা গ্রামটি বহু আগে থেকেই সন্ত্রাস কবলিত এলাকা। সন্ত্রাসী মানিক চেয়ারম্যান পাহাড়ি গাছ ও ইটভাটা নিয়ন্ত্রণ নিতে একাধিকবার সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মদদেই জামাতের 2 কর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার তিনি তদন্ত চান এবং বিচার চান। বিচার কার কাছে চাইবেন? বাংলাদেশে এখন যারা বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এদেশের সকল দল মত ধর্মপেশার মানুষরাই সাহায্য করেছেন, সেই দলের মধ্যেও তো একটা হচ্ছে জামাত ইসলাম। আর তার চেয়েও বড় কথা হচ্ছে 2 জন ব্যক্তি গত আওয়ামী লীগের আমলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? ছাত্রদের যে বক্তব্য ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কিছুটা তো সন্দেহজনক আমার কাছেই মনে হচ্ছে। আওয়ামী লীগের জন্য কি এটা পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে? ছাত্রদের জন্য কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে? দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য একটা কি বলা হয়, এটা কি আসলে কোন শব্দ দিয়ে যে ধরবো, আচ্ছা যাই হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি তারাই নিবে। তো আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করবে যদি এই ধরনের খুল্লা অফার দেওয়া হয়। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে, আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। কে নির্বাচনে অংশ নিবে সেইটা ঠিক করে নির্বাচন কমিশন। তিনি বলেন যে শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি একটি ভেঙে পড়া বিধ্বস্ত অর্থনীতি। আর 2025 সালের ডিসেম্বর এবং 26 সালের মার্চ মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনূসের দাবি। সেটা নির্ভর করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কত দ্রুত তার সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে। বছরের 7 মাস খায়া ফেলছে, এখনো তারা সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে। এই সংস্কার আর আওয়ামী লীগের সবার উন্নয়ন, এই শব্দগুলোর প্রতি মানুষের এখন অ্যালার্জেটিক একটা ফিল চলে আসছে। যাই হোক, তিনি বলছেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েক মাস লাগতে পারে। বাদ দেন সংস্কার, নির্বাচন দিয়ে দেন, আপনার সরকার কোনো কিছুই ব্যালেন্স করতে পারছে না, শুধুমাত্র সমন্বয়কদেরকে সুযোগ সুবিধা দেওয়া ছাড়া। আর সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিপদে আছে। তারপরে তার বক্তব্য হচ্ছে যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারই দায়ী। তার বক্তব্য যে একটি দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটাকে পরিবর্তন করতে হবে। এখন আওয়ামী লীগের নির্বাচনে বাধা কি এই মুহূর্তে আছে? দল হিসেবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ? কতিপয় ব্যক্তি, শেখ হাসিনা সহ যারা আছেন, বেশ কিছু মানুষ মামলার আসামি, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম করতে বাধা নেই, শুধুমাত্র সরি বললে। ধরেন এখন XYZ আওয়ামী লীগের মধ্যে কেউ যদি এসে বলে যে আমরা আওয়ামী লীগের কার্যক্রম চালাইতে চাই, পার্টি অফিস খুলতে চাই, দেন তারা পারবে, কিন্তু তাদেরকে করতে হবে কি, সরি বলতে হবে। সরি বলে তারা চাইলে আওয়ামী লীগকে রাজনীতিতে ব্যাক করতে পারে, কিন্তু যারা দলটির একদম মাথা, হাড্ডি, ঘাড়, তারা ছাড়া, কারণ তারা প্রত্যেকেই মামলার আসামি। সরকারের বক্তব্য যে কোনো অপরাধী যারা আছে তারা নির্বাচন করতে পারবে না, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান, সেইখানে অনেক কিছু ঘটবে, কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় করতে পারবে। এখন এটা কি আওয়ামী লীগকে ভাঙার একটা সিস্টেম? অবশ্যই সিস্টেম আওয়ামী লীগের শিখে গেছে। যেমন ধরেন বিএনপি লাস্ট 2 নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে আসে নাই, টেকনিক্যালি তৃণমূল বিএনপি, এই বিএনপি সেই বিএনপি নাম দিয়া বিএনপির অনেক নেতাকর্মীদের নিয়ে তার একটা নির্বাচন দেখাই দিছে, কারণ বিএনপি নির্বাচনে আসছে এরকম একটা ফিলিংস ক্রিয়েট করতে চাইছে। সো একই খেলা আওয়ামী লীগের উপরে কি ঘটতে যায়। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে, বিশেষ করে উবাইদুল কাদেরকে নিয়ে অনেক কথা হয়। গাইজ উবাইদুল কাদের কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সে অনেক প্রভাব কাটিয়ে সে অনেক কিছু করেছে, তাকে নিয়ে আপনাদের মন্তব্য কি?
আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। অন্যদিকে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের বিভিন্ন অবস্থা নিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি। দর্শক শ্রোতা অনেকে চাচ্ছে আমাদের দেশের যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে। ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন দেশকে রক্ষা করতে, তাকে নিয়েই অনেকে অনেক কথা বলে। অন্যদিকে সেনাপ্রধানকে নিয়েও কথা বলে। গাইস, তারা দুইজন কিন্তু আমাদের দেশটাকে জান প্রাণ দিয়ে রক্ষা করতেছেন এবং আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইটা আমরা বিশ্বাস করি। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই, আমি আবারও বলতেছি, কমেন্ট করে লিখবেন সব বিষয়গুলো নিয়ে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক উৎসাহ জাগায় নেক্সট ভিডিওটি দিতে এবং দেশের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদেরকে জানাতে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।